ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। এই চ্যানেলটা করার অন্যতম কারণ হচ্ছে ইউজিসি নেট পরীক্ষা সামনে আমাদের এগিয়ে আসছে। তো সেই পরীক্ষাতে যাতে করে আমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারি, বিশেষ করে আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, তাই জন্যই এই চ্যানেলটি আমি করেছি। তো এখানে আজকে আমি প্রিভিয়াস ইয়ারের 25টা কোশ্চেন এখানে আলোচনা করব। আর বেশি দেরি না করে একেবারে আমি মেন কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই আমার সাথে থেকো। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, এর আগে আমি কোনোদিনও করিনি, সো মেবি কিছু প্রবলেম হলেও হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। ওকে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 4D মডেল নিয়ে। কোশ্চেন নাম্বার ওয়ান এখানে 4D মডেল নিয়ে বলা হয়েছে, দ্য 4D মডেল অফ ড্রিম ডিসকভার ডিজাইন অ্যান্ড ডেলিভার উইল বি দ্য বেস্ট ফিট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মডেলস অফ টিচার এডুকেশন। টিচার এডুকেশনের জন্য কোনটা 4D মডেলের 4D মডেলের মধ্যে কোনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে 4D মডেলটা কিসের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দ্য 4D মডেল অফ ড্রিম ডিসকভার ডিজাইন অ্যান্ড ডেলিভার উইল বি দ্য বেস্ট ফিট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মডেলস, কোনটার সাথে সবচেয়ে বেশি ফিট খাচ্ছে, নিচের কোন মডেলটার সাথে। কম্পিটেন্সি বেসড মডেল, অফকোর্স এটার অ্যান্সার ডি হবে। তার কারণ কম্পিটেন্সি বেসড মডেল হচ্ছে সক্ষমতা ভিত্তিক মডেল। অবশ্যই এখানে সক্ষম হতে হবে কোনো একটা ব্যক্তিকে, সক্ষম না হলে পরে সে কিন্তু কখনোই টিচার এডুকেশনটা তার ফুলফিলমেন্ট আসবে না, টিচার এডুকেশনে সে ফুলফিলমেন্ট আনতে পারবে না। তো ফার্স্ট অপশনের অ্যান্সার হচ্ছে বি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি। সেকেন্ড কোশ্চেন, ইন এ রিসার্চ স্টাডি দ্য এফেক্ট অফ 3 independent variables such as gender, socio-economic status of the family and locus of control on scholastic performance in social studies was to be ascertained. The dependent variable was measured using an interval scale. Which of the following statistical techniques will be the considered appropriate for this data? তাহলে অবশ্যই নিচের মধ্যে কোনটা, কোন টেকনিকটা এই পরীক্ষাটা করার জন্য গুরুত্বপূর্ণ সেটা আমাদের দেখতে হবে। তো যখনই এখানে একটা ট্রিক রয়েছে, ট্রিকটা কিনা যখনই কিনা ইন্টারভাল স্কেলের কথা থাকবে, তখন আমরা বলতেই পারি যে ইন্টারভাল স্কেলে এফ টেস্ট টি টেস্ট মাপা হয়। তো এটা হচ্ছে কি এফ টেস্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ইন্টারভাল স্কেল হচ্ছে সেই স্কেল যেখানে জিরোটা আরবিটারি জিরো থাকে না, আরবিটারি জিরো থাকে, অ্যাবসলিউট জিরো থাকে না। অ্যাবসলিউট জিরো থাকে অন্য আরেকটি স্কেলে, সেটা ইন্টারভাল স্কেলে থাকে না। তো ইন্টারভাল স্কেলে কয়েকটি টেস্ট করা হয়ে থাকে, টি টেস্ট হয়, এফ টেস্ট হয়, মিন হয়, মিডিয়ান হয়, মোড হয়। মিন, মিডিয়ান, মোড বেসিক্যালি যেটার উপরে করা হয় সেটা হচ্ছে এই ইন্টারভাল স্কেল। তো এখানে যেহেতু এই ইন্টারভাল স্কেল কথাটি রয়েছে, সেই জন্য এইখানটাকে আমরা আন্ডারলাইন করতেই পারি ইন্টারভাল স্কেলের তলায়। এর জন্য এটার অ্যান্সার হবে এফ টেস্ট। অত অপশান না দেখে আমি ডাইরেক্ট অ্যান্সারে এটা বলে দেওয়া যেতে পারে যে এটার অ্যান্সার এফ টেস্ট হবে, কারণ এটা ইন্টারভাল স্কেলে পরিমাপ করা হচ্ছে। টি টেস্টও যদি এখানে অপশান বিতে টি টেস্টও রয়েছে, কিন্তু এখানে বলেছে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কটা বলেছে? 3টা। একটা জেন্ডার, একটা সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ এ ফ্যামিলি অ্যান্ড লোকাস অফ কন্ট্রোল অন স্কলিস্টিক পারফরমেন্স ইন সোশ্যাল স্টাডিজ ওয়াজ টু বি অ্যাসার্টেন্ড। তাহলে এখানে যেহেতু 3টা বলেছে, তাই জন্যই কিন্তু আমি এফ টেস্ট বলছি। টি টেস্ট ম্যাক্সিমাম টি টেস্ট কখন করা হয় না, যখন দুটো গ্রুপের মধ্যে কোনো কিছু আমরা তুলনা করতে যাচ্ছি তখন এটা করা হয়। ওকে, সরি। এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এখানে বলছে, দ্য অবজারভেশন হোয়াট দ্য কারিকুলাম নেগলেক্টস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়াট ইট অ্যাডভোকেটস ফর ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ কারিকুলাম। তাহলে এটা কোন কারিকুলামের সাথে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে কোন কারিকুলামটাকে আমরা সবসময় নেগলেক্ট করি, অথচ যেটা কিন্তু গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেটাকে আমরা সবসময় কী করি, নেগলেক্ট করছি। অবশ্যই এটার অ্যান্সার নাল কারিকুলাম হবে। তো কি হিডেন কারিকুলাম কাকে বলছে না? হিডেন কারিকুলাম হচ্ছে সেই কারিকুলাম যে কারিকুলামের মধ্যে আমরা যখন আমরা কোনো একটা কারিকুলাম
পড়ি বা কারিকুলাম তৈরি করি, তখন কি দেখা যাচ্ছে যে এই হিডেন কারিকুলামের কথা কোথাও বলা থাকে না। টিচাররা এমনিতেই অনেক জিনিস আমাদেরকে শিখিয়ে দেয় স্কুলের ক্ষেত্রে। তো স্কুলে আমরা দেখছি যে টিচাররা যে বিভিন্ন জিনিস আমাদেরকে যে শিখিয়ে দিচ্ছে, এটা কিন্তু হিডেন কারিকুলামের মধ্যে যায়। কিন্তু নাল কারিকুলাম হচ্ছে সেই কারিকুলাম যাকে এক কথায় নেগলেক্ট করা হচ্ছে, অথচ যেটা কিনা গুরুত্বপূর্ণ, যেটার পরামর্শটার অবশ্যই গুরুত্ব রয়েছে। তা এটার অ্যান্সার এর জন্যই হবে নাল কারিকুলাম, হিডেন হবে না। কারণ হিডেন কারিকুলামে আমরা টিচারদের কাছ থেকে অলরেডি হিডেন কারিকুলাম সম্পর্কে আমরা অবগত হই, কিন্তু সেটা লিখিতভাবে মানে লিখিতভাবে ইয়েতে থাকে, মানে কারিকুলামে থাকে না। সো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 4 হবে। ওকে, নাল কারিকুলাম হবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ইন দ্য ফলোয়িং টু সেটস, এখানে দুটো দেওয়া যাচ্ছে, সেট 1, দুটো সেট দেওয়া আছে, একটা সেট 1 আর একটা হচ্ছে কি সেট 2। ওকে, তো সেট 1 এখানে কি কি রয়েছে দেখো, সেকেন্ডারি এডুকেশন কমিশন, তারপর হচ্ছে ন্যাশনাল কমিশন অফ টিচার, হাই পাওয়ার্ড কমিশন অন টিচার এডুকেশন 2012 সালে যেটা লাস্ট হয়েছিল। তো এটা দেখো 2012 সালে যেটা লাস্ট হয়েছিল হাই পাওয়ার্ড কমিশন অন টিচার এডুকেশন, তো সেটার মেন উদ্দেশ্য কী ছিল না, সেটার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যারা রয়েছে এই টিচারদের উন্নতি বিধান করা। ঠিক আছে, টিচারদের উন্নতি বিধান করা। তো ডি এর অ্যান্সারটা ভালো করে, এখানে ডিটা যেহেতু আমি জানি সেই জন্য ডিটা দিয়ে খুঁজলে পরে দেখা যাবে যে improving quality of pre-service and in-service teacher education, improving quality of pre-service and in-service teacher education, ডি হচ্ছে 2। তাহলে আমি এখানে বলতে পারি যে ডি কি হবে, ডি হবে 2। ওকে, আচ্ছা, আর এখানে আরেকটা বলছে ন্যাশনাল কমিশন অফ টিচার এডুকেশন, ন্যাশনাল কমিশন অফ টিচার, দুটোই যেহেতু টিচার নিয়ে, তো টিচার ওরিয়েন্টেড যেটা আছে, টিচার ওরিয়েন্টেড যেটা আছে সেটার কথা কিন্তু এখানে আমি বলতে পারি। টিচার ওরিয়েন্টেড যেটা আছে, তাই এখানে সি অবশ্যই 4 হবে। তাহলে প্রভিশন অফ ইন সার্ভিস ট্রেনিং অফ স্পেসিফাইড শর্ট পিরিয়ড অ্যান্ড ইটস লিঙ্কেজ উইথ দ্য কেরিয়ার প্রমোশন, তো অবশ্যই এটা 4 হবে। কেরিয়ার প্রমোশন এবং লিঙ্কেজের করার কথা ফার্স্ট যখন 1980 সালে যখন টিচারদের কমিশন গঠন করা হয়, তখন টিচার ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল। তার আগে কিন্তু এই কনসেপ্টটা আসেনি, টিচার ট্রেনিং কনসেপ্টটা কিন্তু অনেক পরে এসেছে। সো সি হবে কোনটা, না সি হবে অবশ্যই, সি কিন্তু হবে 4। তাহলে এই দুটো দিয়ে কিন্তু আমি অ্যান্সার খুঁজে নিতে পারি। তাহলে অ্যান্সার দেখা যাচ্ছে ডি 2 সি 4, তাহলে ডি 2 সি 4 অবশ্যই অ্যান্সার এখানে এ হবে, এ হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এর এক হচ্ছে কি, সেকেন্ডারি এডুকেশন কমিশন হচ্ছে এর এক, এস্টাবলিশমেন্ট অফ স্কুল কমপ্লেক্স উইথ এ নোডাল স্কুল। আর বি হচ্ছে কি এখানে কোনটা, না বি হচ্ছে 2 হচ্ছে এডুকেশন কমিশন, না সরি, বি এখানে না, বি সরি, এখানে আমি বললাম সি 4 হবে, আর ডি হবে 2। হ্যাঁ সরি, এটা একটা ভুল হয়ে গেছে, এটার উত্তরটা এ হবে না, সি 4 আর ডি 2, সি 4 আর ডি 2 হচ্ছে সি, অপশান সি এটার অ্যান্সার হবে। সরি, এটার জন্য আমি ভাবছিলাম যে কি একটা গন্ডগোল হচ্ছে। সো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি। ওকে, হ্যাঁ, এ তাহলে কী হবে, এ হচ্ছে গিয়ে 3। সেকেন্ডারি এডুকেশন কমিশন কেন হয়েছিল, না এস্টাবলিশমেন্ট অফ এক্সিস্টেন্সিয়াল সার্ভিস ডেভেলপমেন্ট। আচ্ছা, বি এডুকেশন কমিশন কেন হয়েছিল, এস্টাবলিশমেন্ট অফ স্কুল কমপ্লেক্স উইথ এ নোডাল স্কুল, এস্টাবলিশমেন্টস অফ
স্কুল কমপ্লেক্স উইথ এ নোডাল স্কুল। তার নোডাল স্কুলের কথাটা ফার্স্ট কে বলেছিল? এডুকেশন কমিশন বলেছিল। অবশ্যই সি এর অ্যান্সারটা আমি আগেই বলে দিয়েছি। সি হচ্ছে এখানে টিচার ট্রেনিংয়ের কথা ফার্স্ট বলা হয়েছিল 1980 সালে, ন্যাশনাল কমিশন এটা বলেছিল। হাই পাওয়ার্ড হচ্ছে ইমপ্রুভমেন্টের কথা বলেছিল, টিচার এডুকেশন ইমপ্রুভমেন্টের কথা বলেছিল। এ হচ্ছে 3 হবে, বি 1 হবে। ওকে, এটা হচ্ছে ফাইনাল, একদম ফাইনাল। ওকে, চলো এটার পরে 5 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলছে ইন এ স্কুল সেট আপ এমফাসাইজ ইজ laid on giving a message that teacher alone is the knowledge resource. দিস ইজ কল্ড। তাহলে অবভিয়াসলি আমি এটা একটু আগেই বলছিলাম যে এমন একটা কারিকুলামের মধ্যে এমন একটা কারিকুলাম রয়েছে, কারিকুলামের টাইপসের মধ্যে এমন একটা কারিকুলাম রয়েছে যেখানে কিনা টিচার আমাদেরকে না বলা সত্ত্বেও অনেক তথ্য দিয়ে দেয়, যেটা কিনা কারিকুলামে উল্লেখ করা থাকে না, পাঠ্যক্রমে উল্লেখ করা থাকে না। তো সেটা অবভিয়াসলি হিডেন কারিকুলাম হয়, কারণ এখানে টিচারকেই সব কিছু হিসেবে ধরে নেওয়া হয়। তো এটার অ্যান্সার হবে হিডেন কারিকুলাম। আমি যতটুকু পারছি ততটুকু এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে হিডেন কারিকুলাম অ্যান্সার হবে, কারণ এখানে বলছে টিচার অ্যালোন ইজ দ্য নলেজ। তো এইটা হচ্ছে কি এটার কিওয়ার্ড, এই কোশ্চেনটার কিওয়ার্ড টিচার অ্যালোন ইজ দ্য নলেজ রিসোর্স। টিচার হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। তা এখানে এটা এরমভাবে বলা হচ্ছে, তাই জন্যই এটা আমরা বলতে পারি এটা হিডেন কারিকুলাম। ওকে, চলো 6 নাম্বার হচ্ছে হু ডিফাইন্ড democracy as a form of government of the people, for the people and by the people. ওকে, এইটা ইন্টারেস্টিং কোশ্চেন। তো ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তো এইটা যেটা বলছে ডেমোক্রেসি কোন গভর্নমেন্ট, মানে এটা হু ডিফাইন দ্য ডেমোক্রেসি অ্যাজ এ ফর্ম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসিটা কি? গণতান্ত্রিক অধিকার যেটা আমরা বলি, সেই গণতান্ত্রিক অধিকারটা আমাদের যে নিজস্ব অধিকার, অফ দ্য পিপল। ডেমোক্রেসি মানে হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই কথাটি কে বলেছিল? এটা অবশ্যই আব্রাহাম লিঙ্কন বলেছিলেন। ঠিক আছে, ওকে, চলো পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। এটাকে একটু জুম করতে হবে। এটা হচ্ছে অ্যাজার্টেশন অ্যান্ড রিজন দেওয়া রয়েছে। অ্যাজার্টেশন আর রিজন এটা আমরা যারা নেট পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে অবশ্যই আমরা জানি যে ফার্স্টে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি। স্টেটমেন্ট এটা স্টেটমেন্ট বিটা স্টেটমেন্ট এর কারণ কেন আমাদের দেখতে হয়। তো স্টেটমেন্ট এতে বলা হচ্ছে যে কারেন্ট ভ্যালিডিটি কোএফিসিয়েন্টস আর জেনারেলি হায়ার দ্যান প্রেডিক্টিভ ভ্যালিডিটি কোএফিসিয়েন্ট। আর রিজন দেখাচ্ছে দিস ডাজ নট মিন দ্যাট দ্য টেস্ট উইল হায়ার ভ্যালিডিটি কোএফিসিয়েন্ট ইজ মোর সুইটেবল ফর এ গিভেন পারপাস, তাহলে অবশ্যই আর এর সঠিক এক্সপ্লেনেশন। কারণ হচ্ছে গিয়ে বিতে কি বলছে, দ্যাট ডাজ নট মিন the test with higher validity coefficient is more suitable for a given purpose. পারপাস যাই থাকুক না কেন, পারপাস আমাদের যাই থাকুক না কেন, সব ক্ষেত্রেই আমরা হাই ভ্যালিডিটির কোএফিসিয়েন্ট নিয়ে একটা মানে পরীক্ষা করব তা কিন্তু নয়। পারপাসটার উপরে নির্ভর করে কোএফিসিয়েন্ট নির্ধারণ করা হয়। ওকে, তো পারপাসটা যদি আমি না জানি, সঠিকভাবে সেটাকে না জানি, এবং কোএফিসিয়েন্টটা সবসময় যদি আমি হাই ভ্যালিডিটি কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে সবসময় যে সেটা সাকসেসফুল হবে তা কিন্তু না। কারেন্ট ভ্যালিডিটি কোএফিসিয়েন্টস আর জেনারেলি হায়ার দ্যান প্রেডিক্টিভ ভ্যালিডিটি কোএফিসিয়েন্ট। কারেন্ট ভ্যালিডিটি কোএফিসিয়েন্টটা অনেকটা বেশি হায়ার হয় কার থেকে? না, প্রেডিক্টিভ ভ্যালিডিটি কোএফিসিয়েন্টের থেকে। কথাটা ঠিক, আমরা যা প্রেডিক্ট করছি তার থেকে কি দেখা যাচ্ছে না কারেন্ট ভ্যালিডিটি কোএফিসিয়েন্টটা বেশি হয়। এই কথাটা ঠিক, কিন্তু তার মানে এটা কখনোই না যে আমরা একটা পারপাসকে বিচার না করে আগে থেকেই ধরে নেব যে এটা হাই ভ্যালিডিটি হবে। মানে যে কোনো পারপাসে আমি হাই ভ্যালিডিটি কোএফিসিয়েন্ট ব্যবহার করতে পারি না। তো এটার অ্যান্সার হচ্ছে 1 হবে। ওকে, আচ্ছা নেক্সট। এখানে আগে দেখে নাও
যে কী আছে, এটা তো মেলানো, লিস্ট মেলানো। অবশ্যই এখানের বা দিকে মানে লিস্ট টুতে রয়েছে আনন্দময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, অনন্যময় কোষ, বিজ্ঞানময় কোষ আর দ্য ইন্ডিভিজুয়াল সেলফ। ওকে, আর হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল সেলফ। তো ফার্স্টে আনন্দময় কোষ। আনন্দময় কোষ সবসময় আত্মার সাথে জড়িয়ে থাকে, তাহলে এইটা দিয়েই কিন্তু আমি অ্যান্সারটা খুঁজে পেতে পারি। আত্মার সাথে জড়িয়ে জড়িয়ে থাকে, তাহলে এখানে দেখতে হবে খালি লিস্ট একে আত্মার কথা কোথায় উল্লেখ রয়েছে। ই নাম্বারে দেখো, লিস্ট একের ই নাম্বার, ইতে বলছে ইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আত্মা, তাহলে এটা হচ্ছে গিয়ে আনন্দময় কোষ হবে, ই হচ্ছে এক হবে, ঠিক আছে। ই হচ্ছে এক হবে, আনন্দময় কোষ। ওকে, আচ্ছা এখানে আরেকটা রয়েছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ কিন্তু আমাদের সবসময় যেটা বলে যে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, আমাদের যে এক্সিস্টেন্স রয়েছে সেটাকে আমরা গ্রহণ করে নিই কিসের মাধ্যমে, না বিজ্ঞানময় কোষের মাধ্যমে। তাহলে ডি হচ্ছে 5 হবে, দুটো ধরা খুবই সহজ, ডি হচ্ছে 5 হবে, ডি হচ্ছে 5 হবে। আর আরেকটা রয়েছে অনন্যময় কোষ, একটা আনন্দময় কোষ আর একটা হচ্ছে অনন্যময় কোষ। হ্যাঁ, অনন্যময় কোষ হচ্ছে খাবারের সাথে, খাবার রিলেটেড, ফুড ইট এইসব রিলেটেড থাকবে, তাহলে এটাও স্পষ্টতই 1 নাম্বার হবে। ইট ইজ মেড আপ অফ দ্য ফুড উই ইট, ইট ইজ মেড আপ অফ দ্য ফুড উই ইট, এটা হচ্ছে অনন্যময় কোষ। তাহলে এ হচ্ছে 4 হবে, তাহলে দুটো আরও বাকি থাকছে। তাহলে এবার আমি এখান থেকে দেখা যাক যে আমি অ্যান্সারটা পাই কিনা। ওকে সরি, এখান থেকে দেখা যাক যে আমি অ্যান্সারটা এখানে পাই কিনা। ওকে, তাহলে আমি কি বললাম যে ই 1 হবে, ই 1 কোনটায় আছে, একটাতে ই 1 আছে। যদি অপশানগুলো দেখা যায় তাহলে দেখাই যাচ্ছে যে একটাতেই ই 1 আছে। হ্যাঁ, এই যে এই অপশানগুলো রয়েছে, তো একটাতেই ই 1 রয়েছে, এইটাতে ই 1 আছে, তার মানে এ অ্যান্সার হবে, রাইট অ্যান্সার ইজ দ্য এ। ওকে, আত্মা হচ্ছে আনন্দময়, অনন্যময়, অনন্যময় হচ্ছে ফুডের সাথে রিলেটেড, আর হচ্ছে হ্যাঁ বিজ্ঞানময় হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সকে বলছে এখানে, এই যে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সের কথাটা বলছে, তো এটা হচ্ছে বিজ্ঞানময়, সরি তুলে দিলাম। আর বাকি রয়েছে সি, বাকি রয়েছে সি, সি হচ্ছে 4, সি হচ্ছে 4, না সরি এ তো, এ অ্যান্সার, তাহলে হচ্ছে গিয়ে কী হবে এটা, সি হচ্ছে 2 হবে। ওকে, সি 2, মনোময় কোষ, মনোময় কোষেরটা হচ্ছে সি 2 হবে। ইট ইজ দ্যাট হোয়ার ক্রেভিংস, সরি এটা আবার কিসের উপর দাগিয়ে দিয়েছে, হ্যাঁ ডিজায়ার্স অ্যান্ড পারপাস রিসাইড। ওকে, এটা হচ্ছে মনোময় কোষ। ওকে চলো পরের কোশ্চেনটা দিয়ে নিয়ে যাই আমি, পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9, দ্য স্কুল শুড অ্যাক্টিভলি ফোস্টার দ্য democratic spirit and allow its students as themselves will find favor from which school of philosophy, তাহলে কোন স্কুলের ফিলোসফিতে এটা বলা হচ্ছে, তাই তো এটা মেনে নেওয়া যায়। আইডিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, ন্যাচারালিজম, পজিটিভ রিলেটিভিজম। তাহলে ফার্স্ট অফ অল আইডিয়ালিজম এটা হবে না, কারণ আইডিয়ালিজমের বাংলা হচ্ছে ভাববাদী, ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদী, এক্সিস্টেন্সিয়ালিজমে অবশ্যই মানুষের এক্সিস্টেন্স নিয়ে কথা বলা হয়, এখানে কোনো মানুষের এক্সিস্টেন্স নিয়ে তো কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ডেমোক্রেটিক স্পিরিট নিয়ে, স্কুল অ্যাক্টিভিটি নিয়ে বলা হচ্ছে, ডেমোক্রেটিক স্পিরিট নিয়ে এখানে বলা হচ্ছে। তাহলে আইডিয়ালিজম হবে না, ন্যাচারালিজমও হবে না, এক্সিস্টেন্সিয়ালিজমও হবে না, অফকোর্স এটার অ্যান্সার ডি হবে, পজিটিভ রিলেটিভিজম হবে। এটার অ্যান্সার হচ্ছে ডি হবে, পজিটিভ রিলেটিভিজম। চলো পরের কোশ্চেনটায় আসি, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 সরি। তাহলে এখানে বলছে
The child, the school, and education itself are shaped largely by social and cultural forces, was one of the basic principles of which philosophical thought. কোন ফিলোসফিক্যাল থটে এই তিনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে? দ্য চাইল্ড, দ্য স্কুল অ্যান্ড দ্য এডুকেশনাল ইট সেলফ। এই তিনটা শেপ মানে এই তিনটা মানে গঠন করা হচ্ছে বা শেপিং করা হচ্ছে লার্জলি বাই সোশ্যাল অ্যান্ড কালচারাল ফোর্সেস। এটা অবশ্যই রিকনস্ট্রাকটিভিজম হচ্ছে এটার অ্যান্সার। ওকে, হ্যাঁ, রিকনস্ট্রাকশন করা হচ্ছে, এখানে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, নতুনভাবে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, লজিক্যাল পজিটিভিজম এটার অ্যান্সার হবে না, কোনোভাবেই ডি হবে না, তো এটার অ্যান্সার হচ্ছে এই হবে, কারণ এখানে রিকনস্ট্রাকশনের কথা বলা হয়েছে। আর এখানেও বলা হচ্ছে যে একটা শেপ দেওয়ার কথা, তিনটা বিষয়কে একসাথে শেপ দেওয়ার কথা বলা হচ্ছে। দ্য চাইল্ড, দ্য স্কুল অ্যান্ড দ্য এডুকেশন ইট সেলফ আর শেপড লার্জলি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে রিকনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, এই অ্যান্সার হবে। সো তারপরে দেখা যাচ্ছে কোশ্চেন নাম্বার 11, অ্যাকর্ডিং টু দ্য ফিলোসফি অফ রিয়েলিজম। ওকে, এক সেকেন্ড। ওকে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 এখানে কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফিলোসফি অফ রিয়েলিজম হুইচ কম্বিনেশন অফ সাবজেক্টস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইনক্লুশন ইন দ্য কারিকুলাম। কোনটা এখানে কারিকুলামের ইনক্লুশনের ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে? হ্যাঁ, রিয়েলিজমের ক্ষেত্রে, অবশ্যই রিয়েলিজমের ক্ষেত্রে। তাহলে রিয়েলিজম আমাদের যখনই কোশ্চেনে থাকবে রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদী, যা কিছু রিয়েল একেবারেই বাস্তব সেটাকে নিয়ে এখানে কথা বলা হয়। তো রিয়েলিজম সাপোর্ট করে সায়েন্সকে, রিয়েলিজম সাপোর্ট করে ম্যাথমেটিক্সকে, রিয়েলিজম সাপোর্ট করে লজিককে। তো এটার অ্যান্সার অফকোর্স ডি হবে। যা কিছু বাস্তবে প্রযোজ্য, যা কিছু বর্তমানে আমরা প্রযোজ্য করে থাকি তার সেটাকেই অ্যাকসেপ্ট করে নেয় কি না রিয়েলিজম। রিয়েলিজমের বাংলা বাস্তবতাবাদ বা বাস্তববাদী, এদেরই বলছে। তো এটার অ্যান্সার ডি হবে। এবার আসছে 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেনে এ চাইল্ড ইজ বর্ন লাইক এ ব্ল্যাঙ্ক স্লেট অ্যান্ড ইটস ল্যাটার বিহেভিয়ার ইজ শেপড বাই এক্সপিরিয়েন্স। তারপরে একটা চাইল্ড যখন বর্ন করছে, জন্মাচ্ছে, তখন তার মানে মাথাতে সে কোনো কিছু নিয়ে জন্মাচ্ছে না, ব্ল্যাঙ্ক স্লেট হয়ে সেই জন্মাচ্ছে। হ্যাঁ, তার কোনো এক্সপিরিয়েন্স থাকছে না। এই কথাটি কে বলেছে? কথাটি বলেছে জন লক। ওকে, কার মতবাদ এটা? জন লকের মতবাদ এটা। ওকে, পরবর্তী কোশ্চেন নাম্বার 13। এটা এসছে কিন্তু 2020 সালে। আচ্ছা, দ্য কনগ্রুয়েন্স কন্টিজেন্সি মডেল অফ কারিকুলাম ইভ্যালুয়েশন ওয়াজ ডেভেলপড বাই, কার দ্বারা এটা ডেভেলপড হয়েছে? কনগ্রুয়েন্স কন্টিজেন্সি মডেল অফ কারিকুলাম ইভ্যালুয়েশন মডেল, হ্যাঁ, খুব কম জনাই ডেভেলপ করেছে। মতো কথা বলতে পারি 4 জনা ডেভেলপ করেছে। ঠিক আছে, একটা টাইলার রয়েছে, তার মধ্যে একটা স্টেক রয়েছে। স্টাফল বিম এটা হবে না, কারণ স্টাফল বিমের যে মডেলটা আমরা সবাই জানি সিপ মডেল, CIPB মডেল, তো এটা হবে না, এটা হবে স্টেক। ঠিক আছে, এটা হচ্ছে স্টেক মডেল হবে, স্টেকের মডেল। ওকে, পরবর্তী মানে যেটা রয়েছে পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। A teacher develops an achievement test with items standard with high difficulty value and widely divergent content domain. This may be called an example of, এটা কিসের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি? এ টিচার ডেভেলপস অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট। কী করছে? একজন টিচার অ্যাচিভমেন্ট টেস্ট করছে। ওকে, তাহলে মেন কিওয়ার্ড এখানে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে কি মাপা হয়ে থাকে সেটা আমাদেরকে মনে করতে হবে। সেটা হচ্ছে এখানে অবশ্যই হাই ডিফিকাল্টি মাপা হচ্ছে, আর ডাইভার্জেন্ট কন্টেন্ট ডোমেন এটাও মাপা হচ্ছে, ডাইভার্জেন্ট কন্টেন্ট ডোমেনও এটা মাপা হচ্ছে। তাহলে অবশ্যই এটা একটা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট না। তার কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখন হয় না? যখন আমরা কোনো ক্লাসের মধ্যে চলাকালীন একটা মানে ক্লাস চলাকালীন বা আমি ক্লাস নিচ্ছি এরকম অবস্থাতে আমি তারা কতটা শুনছে আমার কথাটা, কতটা তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা যাচাই করার জন্য আমি যে টেস্টটা নিচ্ছি সেটা ফর্মেটিভ। আর সামেটিভ হচ্ছে একেবারে মানে ইয়ার এন্ডে যে আমি পরীক্ষাটা নিই, এক্সামটা নিই, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এটা ফর্মেটিভ সামেটিভ কোনোটাই হবে না। প্লেসমেন্ট টাইপ অফ অ্যাসেসমেন্ট, প্লেসমেন্ট টাইপ মানে চাকরির জন্য যে অ্যাসেসমেন্ট করা হয়, তাহলে এটা চাকরির জন্য অ্যাসেসমেন্ট তো নয়।
এটা অবশ্যই তাহলে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। এখানে কি দেখা হচ্ছে, হাই ডিফিকাল্টি লেভেল অফ ভ্যালু এখানে রয়েছে, আর ডাইভারজেন্ট কন্টেন্ট ডোমেন এখানে প্রায়োরিটি পাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হবে। ওকে, পরের question number 15, which among the following areas are as listed below gets high weightage in NAAC ratings of educational institution? ন্যাক মূলত কি দেখে, অবভিয়াসলি ন্যাকের মেন কাজটা হচ্ছে কারিকুলাম দেখা। রিসার্চ তো অবশ্যই দেখে, রিসার্চ দেখে, ইনোভেশন দেখে, টিচিংও দেখে, কিন্তু টিচিংয়ের মেন পার্টটা সামলায় হচ্ছে এনসিটিই। তো এখানে এনসিটি টিচিংটা তো আসবে না, ন্যাক যেখানেই থাকবে সেখানেই কারিকুলাম ডেভেলপমেন্ট চলে আসে। তো ন্যাকের সাথে কারিকুলাম এই কথাটা জড়িয়ে থাকে সবসময়, তো এটার অ্যান্সার হবে কারিকুলাম। And question number 16, a school teacher plans a research study to find out the relationship between level of aspiration and socio-economic status of student parents. Okay, which of research design will be appropriate for this study? For this study, তাহলে এই স্টাডিটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এ স্কুল টিচার প্ল্যানস এ রিসার্চ স্টাডি টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপটাকে এখানে দেখতে চাইছে বিটুইন লেভেল অফ অ্যাসপিরেশন অ্যান্ড সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ স্টুডেন্টস প্যারেন্টস, মানে বাচ্চাদের বাবা মায়ের সোশিও ইকোনমিক পরিস্থিতিটা কেমন, হ্যাঁ সেটা জানার জন্য করছে। এটা অবশ্যই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন এখানে ব্যবহৃত হবে না। এক্সপেরিমেন্ট আমি কখন করি না, যখন আমি নতুন তথ্য জানতে চাইছি, একেবারেই নতুন কিছু আমি একটা অ্যান্সার চাইছি, এক্সপেরিমেন্ট করছি সেই ক্ষেত্রে। আচ্ছা, ডেসক্রিপটিভ তো হবেই না, কারণ বর্ণনাত্মক এটা নয়। আচ্ছা, হিস্টোরিক্যাল রিসার্চ ডিজাইন অপশান ডি, এটাও হবে না, কারণ হিস্টোরিক্যাল রিসার্চ ডিজাইনে আমরা পুরনো জিনিসের বা পুরাতত্ত্বের কিছু আমরা রিসার্চ করি, তো এটা হবে না, এটা হবে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। মানে আমার মনে হয় যে এখানে নন এক্সপেরিমেন্টাল, তো এখানে মনে হয় যে একটা কোশ্চেন ইয়ারের মাধ্যমে যদি এটা করা হয় তাহলেও কিন্তু রিলেশনশিপ সম্পর্কে আমরা জানতে পারবো। হ্যাঁ, বাচ্চাটাকে একটা কোশ্চেন ইয়ার যদি ফিল আপ করতে দেওয়া হয় বা তার যদি একটা ইন্টারভিউ নিই, তাহলে পরে এখানে অ্যান্সারটা যথাযথভাবে পাওয়া যাবে, যেটা কিন্তু নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে এটা পড়ে। ওকে, এক্সপেরিমেন্টালের মধ্যে এগুলো পড়ে না, সো নন এক্সপেরিমেন্টাল হবে। পরেরটা কোশ্চেন নাম্বার 17, আমি জুম করে দিচ্ছি। A student has graduated from a university. He or she wants help in making the choice of stream of education. The type of guidance to be put in the place for such a case will be called. তার মানে কি বলছে, যে গ্র্যাজুয়েশন পাশ করেছে একটা বাচ্চা, হ্যাঁ, বা একটা ছাত্র, তারপরে সে হেল্প চাইছে, হ্যাঁ, মেকিং চয়েস, যে তার পরবর্তীকালে সে কী নিয়ে পড়াশুনো করবে সেটা নিয়ে সে হেল্প চাইছে, তাহলে এটা কোন গাইডেন্সের মধ্যে যাবে? পার্সোনাল গাইডেন্স যাবে, এডুকেশনাল গাইডেন্স যাবে, সোশ্যাল গাইডেন্স যাবে, নাকি ভোকেশনাল গাইডেন্স যাবে? দেখো, ভোকেশনাল গাইডেন্স কখন হয় না, যখন কিনা আমি কোনো কর্মমুখী মানে কি বলবো, কর্মমুখী কাজ করার জন্য, হ্যাঁ, বা কর্মমুখী কোনো একটা উদ্দেশ্য পূর্ণ করার জন্য, হ্যাঁ, কর্মমুখী কোনো একটা উদ্দেশ্য পূর্ণ করার জন্য যখন আমি গাইডেন্স দিই, তখন সেটা হয় ভোকেশনাল গাইডেন্স। পার্সোনাল গাইডেন্স তার ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা থাকলে সেটা আমি এনে দূর করার চেষ্টা করছি। সোশ্যাল গাইডেন্স সমাজ চলে আসে সোশ্যাল গাইডেন্সে, তো এটা অবশ্যই পড়াশুনো কেন্দ্রিক, বোঝাই যাচ্ছে যে গ্র্যাজুয়েশনে পাশ করেছে সে এবং তারপরে সে কী নিয়ে পড়বে সেটার জন্য সে গাইডেন্স চাইছে, তো এটা অবশ্যই একটা এডুকেশনাল গাইডেন্স হবে। এটাও 2020 সালের কোশ্চেন। তো 2020 সালের কোশ্চেনগুলো একটু করার ক্ষেত্রে, মানে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে একটুখানি অসুবিধা হচ্ছে, একটুখানি অন্য ধরনের লেখাটা উঠে আসছে, বাট স্টিল আমি জুম করে দিচ্ছি, আশা করি বোঝা যাবে। ওকে, পরের কোশ্চেন নাম্বার 18, দ্য এভিডেন্স অন ল্যাটেন্ট লার্নিং বিকেম দ্য বেসিস অফ ফর্মুলেটিং হুইচ থিওরি মডেল অফ লার্নিং। ল্যাটেন্ট লার্নিং কার সাথে জড়িত? না, ল্যাটেন্ট লার্নিং অবশ্যই টলম্যানের সাথে জড়িত। ব্রুনারের ডিসকভারি লার্নিং আমরা জানি, আর এটা ল্যাটেন্ট লার্নিং হয় টলম্যানের, টলম্যান সাইন গেস্টাল্ট থিওরি, এটা হবে।
এটা হবে অ্যান্সারটা, বি, অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। ওকে, পরেরটা কোশ্চেন নাম্বার 19, ম্যাচ দ্য ফলোয়িং, এখানে ম্যাচিং করতে হবে। আচ্ছা হ্যাঁ, এটাও রয়েছে কাউন্সেলিং নিয়ে, প্লেসমেন্ট সার্ভিস, ফলো আপ সার্ভিস, কাউন্সেলিং সার্ভিস অ্যান্ড অকুপেশনাল ইনফরমেশন সার্ভিস। ওকে, প্লেসমেন্ট সার্ভিস কখন হয়? জব ওরিয়েন্টেড, প্লেসমেন্ট করিয়ে দিচ্ছে, এমন কোনো কাজ করছে যেটার মাধ্যমে প্লেসমেন্ট করানো হচ্ছে, সো দ্যাট ইজ কল্ড প্লেসমেন্ট সার্ভিস। প্লেসমেন্ট ইন দ্য সেন্স এখানে জবের কথা বলা হয়, কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে, মানে কাজের মধ্যে কাউকে ইনভলভ করার জন্য যে সার্ভিসটা দেওয়া হয় সেটা। তাহলে এ অফকোর্স হবে, এর অ্যান্সারটা হবে হ্যাঁ 3, টু হেল্প দ্য স্টুডেন্টস ইন গেটিং পার্ট টাইম, সামার অর ফুল টাইম জব। হ্যাঁ, A3 হবে। এবার A3 দিয়ে অ্যান্সারটা হচ্ছে কি না জাস্ট আমি একটু চেক করে নেব। আমার মনে হয় A3 দিয়ে অ্যান্সার হয়ে গেলেও হতে পারে। এ হচ্ছে 3। ওকে, তাহলে A3, ও না সরি, A3 দুটোতে রয়েছে, তার মানে দুটো বাদ যাবে। দুটো অপশান এখানে দরকারই নাই, দেখতেই হবে না। ডি আর এ, এই দুটো অপশান বাদ। তাহলে A3 আমি দেখছি, A3 দুটোতে রয়েছে, সিতে রয়েছে আর বিতে রয়েছে। এবার কোন অপশানটা অ্যান্সার হবে? এখানে একটা যে কোনো একটা ধরে নিই, D4 একটাতে দেখা যাচ্ছে আর একটাতে হচ্ছে D1। তাহলে ডিটা কি রয়েছে? অকুপেশনাল ইনফরমেশন সার্ভিস। আচ্ছা, D1 একের অপশানে রয়েছে টু অ্যাসার্টেন ওয়েদার স্টুডেন্টস প্লেসড ইন জব আর গোয়িং অ্যাহেড স্যাটিসফ্যাক্টরি অর নট। আচ্ছা, আর অকুপেশনাল ইনফরমেশন সার্ভিসের 4 নম্বর অপশানে রয়েছে টু প্রোভাইড অ্যান ইনফরমেশান অ্যাবাউট ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। দুটোতেই ইনফরমেশান রয়েছে, এইটা দেখলেই বোঝা যায় যে D4 হবে। ইনফরমেশান রয়েছে, অর্থাৎ দেখো অকুপেশনাল ইনফরমেশান সার্ভিস এইদিকে, আবার ওইদিকে রয়েছে টু প্রোভাইড অ্যান ইনফরমেশান অ্যাবাউট ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। তাহলে দুটোই যেহেতু ইনফরমেশানের কথা বলেছে, অবশ্যই ডি কী হবে অ্যান্সার? ডি এর অ্যান্সার 4 হবে। সো এটার অ্যান্সার সি হবে কারেক্ট। আচ্ছা, ফলো আপ সার্ভিস তাহলে কী হচ্ছে? B1 হবে, বি অবশ্যই 1 হবে। ফলো আপ সার্ভিস এখানে 1 হবে, টু অ্যাসার্টেন ওয়েদার স্টুডেন্টস প্লেসড ইন জব আর গোয়িং অ্যাহেড স্যাটিসফ্যাক্টরি অর নট, তাদের জবটা পছন্দ হয়েছে, স্যাটিসফ্যাক্টরি লেগেছে নাকি হয়নি, সেটা ফলো আপ সার্ভিসের ক্ষেত্রে দেখা হয়। আর কাউন্সেলিং সার্ভিস একটাই বাকি পড়ে থাকছে, C2, টু হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ইন সলভিং হিজ অর হার প্রবলেম থ্রু ফেস টু ফেস ইন্টারাকশান, মানে মুখোমুখি ইন্টারাকশানের মাধ্যমে কারোর একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের একটা প্রবলেম আমি সলভ করে দিচ্ছি, সো দ্যাট ইজ কল্ড দ্য কাউন্সেলিং সার্ভিস। ওকে, ডান হয়ে গেল, 19 নম্বর হয়ে গেল। এবার আসছি 20 নম্বর কোশ্চেনে। 20, কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ হিউম্যান নিডস অ্যাজ ফর্মুলেটেড ইন ম্যাশলস হায়ারেন্সি অফ নিডস। ম্যাশল থিওরি থেকে এসেছে। আমরা যদি জানতে পারি ম্যাশল কী কী মানে থিওরি নিয়ে কথা বলেছে, সেটাতে এখানেই আমরা দেখতে পাবো। এটার একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে PSBEA। এই যে পাশে একটা ত্রিভুজ করে দেওয়া রয়েছে PSBEA, পি ফর ফার্স্টে অবশ্যই দৈহিক অর্থাৎ ফিজিক্যাল, তার মানে এটা এ দিয়ে শুরু হবে না, সরি ফিজিক্যাল হচ্ছে সি দিয়ে শুরু। তাহলে সি দিয়ে কটা শুরু? সি দিয়ে দুটো শুরু, 1 আর 4, তাহলে এই দুটো কাটা বাদ দিতে হবে। এই দুটো বাদ দিয়ে দিলেই হবে। তাহলে দুটো অপশান বাকি পড়ে থাকছে। তাহলে এটা হচ্ছে সি দিয়ে শুরু হচ্ছে, PS, তার এস ফর কি? সেফটি নিডস। প্রথমে ফিজিক্যালি আমরা খাবারের চাহিদাটা বেশি থাকে, ফিজিক্যাল নিডস, তারপরে সেফটি নিডস, মানে সি, তারপরে হবে এ। তাহলে সি তারপরে এ কোনটার আছে? 1 অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। ব্যাস, এখানে দেখা যাচ্ছে যে PSBEA, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে সি, প্রথমে সি ফিজিক্যাল নিডস, তারপরে 1 সেফটি নিডস, তারপরে কি হচ্ছে বি ফর হচ্ছে বিলঙ্গিং নিডস, বি ফর বিলঙ্গিং নিডস এটা, তারপরে হচ্ছে
এস্টিম নিডস, আর লাস্টে হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এটা মাথায় রাখতে হবে, লাস্টে হচ্ছে ডি, সবার লাস্ট হবে ডি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। ওকে, এটা সবার হয় না। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলা মানে হচ্ছে যেটা সবার হয় না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এটা কিন্তু সবার হয় না, এটা লাস্টে হয়, সবার শেষ, পিরামিডের একেবারে মাথায় থাকে এটা। ওকে, হ্যাঁ, 21 number question. A curriculum maker interested in designing a functional curriculum would need an understanding of, তাকে কি কি বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং মানে তার বোঝার ক্ষমতাটা কিসের কিসের ওপরে দাঁড়িয়ে থাকবে। কারিকুলাম মেকার ইন্টারেস্টেড ইন ডিজাইনিং এ ফাংশনাল কারিকুলাম, কারিকুলাম মেকার কী করছে, ফাংশনাল কারিকুলাম তৈরি করছে, তাকে কোন কোন বিষয়টা মাথায় রেখে তৈরি করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে অপশান নাম্বার 1 এডুকেশনাল ফিলোসফি, আচ্ছা, ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অ্যান্ড পেডাগজিক্যাল প্রসিডিউরস, হ্যাঁ, পেডাগজিক্যাল প্রসিডিউরস। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ডি অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। এডুকেশনাল ফিলোসফিও জানতে হবে, ফিলোসফিক্যাল প্রিন্সিপালও জানতে হবে, অ্যান্ড পেডাগজিক্যাল প্রসিডিউরসও জানতে হবে। পেডাগজি না জানলে তো একটা কারিকুলাম তৈরি করাই যাবে না। তাহলে এই ক্ষেত্রে ডি অ্যান্সার হবে। ওকে, আমি যতটা পারছি ততটা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আবারও আমি বলছি বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্টে গিয়ে সেটা অবশ্যই জানাবে। আর এটা আমি যতটুকু পারছি, যতটুকু আমি জানি, তার ভিত্তিতে আমি কোশ্চেনগুলোর অ্যান্সারটাকে কোশ্চেনের অ্যান্সারটাকে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি বা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং লজ অফ থর্নডাইক ইজ নিয়ারার টু স্কিনার অপারেট কন্ডিশনিং প্যারাডিয়াম। স্কিনারের অপারেন্ট কন্ডিশনিংয়ের সাথে থর্নডাইকের কোন কন্ডিশনিংয়ের মিল রয়েছে, মানে থর্নডাইকের কোন লটার মিল রয়েছে? অবশ্যই ল অফ এফেক্ট। স্কিনার কি বলেছিল? এসআর মডেল দিয়েছিল স্কিনার, অর্থাৎ স্টিমুলি অ্যান্ড রেসপন্স। স্টিমুলি দিলাম, রেসপন্স পেলাম, আমি স্টিমুলি দিচ্ছি, তার বিনিময়ে আমি রেসপন্স পাচ্ছি। তাহলে এটা বলেছিল এই এসআর মডেলের কথা হচ্ছে গিয়ে স্কিনার। আর থর্নডাইকের অবশ্যই তার সাথে মিল, মানে সেই একই রকমের অপারেন্ট কন্ডিশনিংয়ের মতো মিল করা কোন তত্ত্বটার কথা বলেছে স্কিনার? না, ল অফ এফেক্ট। মানে এফেক্ট মানে কি বলবো, আমি কাজ করলাম, তার বিনিময়ে আমি তার এফেক্টটা পেলাম। যেমন কর্ম তেমন ফল বলে না, কাজের ফল সেরকম, হয়তো এখানে এফেক্টের ব্যাপারটাও সেরকম। এটার সাথে মিল পাওয়া যায় এসআর বন্ডিংয়ে, অপারেন্ট কন্ডিশনিংয়ের এসআর বন্ডিংয়ে। বি হবে এটার অ্যান্সার। ওকে, এবার কোশ্চেন নাম্বার 23, in Pavlovian conditioning paradigm, when presentation of unconditioned stimulus precedes that of natural stimulus, the procedure is called, তাহলে যখন হবে ইউসিএস থাকা মানে সেটা ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। ইউসিএস মানে আনকন্ডিশনাইজড স্টিমুলি। তাহলে এখানে ইউসিএস এর কথা বলছে, এটা অপশন না দেখে অ্যান্সার দেওয়া যেতে পারে। এটা একটু সহজ কোশ্চেন আর কি। আনকন্ডিশনাইজড স্টিমুলাস, তা অবশ্যই ব্যাকওয়ার্ড কন্ডিশনিংয়ে হবে। তো এখানে মাথায় রাখতে হবে সিএস অ্যান্ড ইউসিএস এর কথা। সিএস মানে কন্ডিশনাইজড স্টিমুলাস, এটা হয় কখন? না যখন কিনা ফরওয়ার্ড কন্ডিশনিং থাকে। ব্যাকওয়ার্ড কন্ডিশনিংয়ে যে ইউসিএস। ওকে, ইউসিএস মানে আনকন্ডিশনাইজ স্টিমুলাস। তো ইউসিএস এসছে শর্ট ফর্ম, এটা আর কি ইউসিএস হলে এটা হবে, ওকে, ব্যাকওয়ার্ড কন্ডিশনিং হবে। পরের কোশ্চেন নাম্বার 24, ইন অ্যান ইন্টিগ্রেটেড এডুকেশন। ইন্টিগ্রেটেড কথাটা শুনে আমাদের মাথাতে সবার আগে যেটা আসে, বাংলা দ্বারা এটার একত্রীকরণ, যে পড়াশুনো, মানে একসাথে আমরা যে পড়াশোনাটা করি, ইন্টিগ্রেটেড লার্নিং। তো সেটা ইন্টিগ্রেটেড লার্নিংটা এখানে কি বলছে, এটার মূল উদ্দেশ্য কী থাকে? না, কারিকুলাম অ্যান্ড দ্য অপশান এ বলছে, অপশান এ হচ্ছে কারিকুলাম অ্যান্ড মেথোডোলজি আর সাবজেক্ট সেন্টার্ড। অপশান বি, দ্য কস্ট ইজ নট টু হাই। অপশান সি, ইকুয়াল অপরচুনিটিস ফর পার্টিসিপেশন, সবাইকে সমানভাবে, ইকুয়াল অপরচুনিটিস
ফর পার্টিসিপেশন, সকলকে সমানভাবে অপরচুনিটি দেওয়া। অবশ্যই ইন্টিগ্রেটেড লার্নিং বা ইন্টিগ্রেটেড এডুকেশনের ক্ষেত্রে এটাই দেওয়া হয়। অপশান সি এর পরে আর কোনো অপশান দেখারই দরকার নেই। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোশ্চেন নাম্বার 25। সো এটা আজকের লাস্ট কোশ্চেন যেটাকে এখানে আমি নিয়েছি। এটা একটা ম্যাচিং। ও আচ্ছা, এটা আবার এসছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর থেকে। আচ্ছা চলো, এ নাম্বার হচ্ছে নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, গ্রুপ গাইডেন্স, টেস্টিং সার্ভিস। আচ্ছা, আরেকটা হচ্ছে অকুপেশনাল ইনভেন্টারি আর পার্সোনাল গাইডেন্স। সবচাইতে সহজ এখানে মনে হয় ইটা, পার্সোনাল গাইডেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে সহজ। পার্সোনাল গাইডেন্স আমি কাউকে মানে কারোর ইন্ডিভিজুয়ালের উন্নতি বিধানের জন্য আমি পার্সোনাল গাইডেন্স দিই। তাহলে সেটার ভিত্তিতে লিস্ট 2তে কী কী আছে দেখা যাক। একদম 1 নাম্বার, হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল ইজ হেল্প টু বিকাম অ্যাডজাস্ট টু হিজ অর হার সার্কামস্টেন্সেস। E1 হবে। E1 হবে। এবার E1 কটার আছে? আচ্ছা, E1 হচ্ছে দুটো অপশানে আছে, বাকি দুটো অপশান কেটে দিলাম, বি কেটে দিচ্ছি আর সি কেটে দিচ্ছি। এ দুটো অপশান আমার দেখার দরকার নেই, দুটো অপশানই দেখবো খালি। E1। আচ্ছা, আর একটা কোনোটা জানি কিনা, a list of occupations with job descriptions। আচ্ছা, পরেরটা হচ্ছে গ্রুপ গাইডেন্স। গ্রুপ গাইডেন্স কোথায় হবে? where a client আচ্ছা, where a client receives assistance to get an exact idea about his qualities and abilities। এটা গ্রুপ গাইডেন্স হবে বলে আমার মনে হচ্ছে না। where the counselor does not impose his or her views on the client। হ্যাঁ, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, এটা মনে হচ্ছে A4 হবে। ওকে, তাহলে A4 হবে, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, নন ডাইরেক্ট কাউন্সিলিং A4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হোয়ার দ্য কাউন্সিলর ডাজ নট ইম্পোজ হিজ অর হার ভিউজ অন দ্য ক্লায়েন্ট। মানে নিজের কোনো একটা কথা আমি চাপিয়ে দিচ্ছি না আমার ক্লায়েন্টের উপরে। হ্যাঁ, ডাজ নট ইম্পোজ হিজ অর হার ক্লায়েন্ট, এটা অবশ্যই নন ডাইরেক্টিভ কাউন্সিলিং। ডাইরেক্টিভের ক্ষেত্রে ডাইরেক্ট আমি তার উপরে চাপিয়ে দিচ্ছি, যা কাউন্সিলরের মতামত সেটাই মেনে নিচ্ছে একজন ক্লায়েন্ট। তাহলে এটার অ্যান্সার হবে এ। এটার অ্যান্সার হবে A4। B3, বি গ্রুপ। গ্রুপটা হচ্ছে ক্লায়েন্টস গিভেন হেল্প ইন রেসপেক্টস অফ দেয়ার প্রবলেমস, কালেকটিভিটি। হ্যাঁ, গ্রুপ অডিয়েন্স কালেকটিভিটির সাহায্যে প্রবলেম সলভ করছে, কালেকটিভিটির সাহায্যে। অবশ্যই এটা গ্রুপ গাইডেন্সই হবে। ঠিক আছে, B3। আর সি হচ্ছে 5, টেস্টিং সার্ভিস। সি হচ্ছে 5 হবে। আচ্ছা, আমি এটাকে কেটে দিই, বোঝা যাচ্ছে না, খালি একটা দিই এখানে। এ অ্যান্সার হবে এটার। এটার অ্যান্সার এ হবে। ওকে, তাহলে বাকি ছিল অকুপেশনাল ইনভেন্টারি, এটা হচ্ছে ডি। ডি অ্যান্সার হচ্ছে 2, এ লিস্ট অফ অকুপেশনস উইথ জব ডেসক্রিপশন। এইটা দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে অকুপেশন কথাটাই আছে। অকুপেশনাল ইনভেন্টারি, এখানেও অকুপেশন কথাটা রয়েছে, আবার এখানেও অকুপেশন কথাটা রয়েছে, এ লিস্ট অফ অকুপেশন উইথ ডেসক্রিপশন। তো অবভিয়াসলি এটার অ্যান্সার, কোশ্চেন নাম্বার 25-এর অ্যান্সার কত হবে না, এ হবে অ্যান্সারটা। ওকে, আচ্ছা, সো আমি এখানে চেষ্টা করেছি আমার নিজের মতো করে যে কটা এক্সপ্লেন করা যায় প্রত্যেকটা কোশ্চেনকে ততটুকু এক্সপ্লেন করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনে চাপ দিয়ে রাখবে, যাতে করে আর পরবর্তী ভিডিওগুলোকে, আমার তৈরি করা আর কি পরবর্তী ভিডিওগুলোকে তোমরা দেখতে পাও। আর আমার সাথে জুড়ে থাকো, আমার সাথে
এই ভিডিওগুলোকে সাপোর্ট করে যাও, তাহলে আশা করা যায় যে এই নেট এক্সামের আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমার এই ভিডিওটা করার আরেকটা কারণ রয়েছে, মোস্ট অফ দ্য পিপল হয় ইংরেজিতে পড়ায় নালে হিন্দিতে পড়ায়, বাট আমরা তো বাঙালি, তো যারা মানে বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করি আমরা, আমাদের কিন্তু একটা কোশ্চেন পড়তে এবং সেটা বুঝে তার অ্যান্সার করতে অনেক সময়ই বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়। সো দ্যাটস ওয়াই আমি এই উদ্যোগটা নিয়েছি। তোমাদের যদি ভালো মনে হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে। নমস্কার।